আওয়ামী লীগ আজকে নাই, ফেসিস্ট পালিয়ে গেছে। একসময় কিন্তু জাতীয় পার্টিও ফেসিস্ট ছিল, এমনকি আওয়ামী লীগের যে সমর্থক যারা ছিল তারাও চায় না আওয়ামী লীগ আর ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ এতটা মানে অনিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি, দেশকে বিনষ্ট করার জন্য যা যা দরকার সব করেছে। আপনাদের একটি বিবৃতি এই ঘটনাকে কেন্দ্র করে, যে বিবৃতিটি আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করেছেন, সেখানে বলা হয়েছে যে এটি গণতন্ত্র এবং জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা থেকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণ দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিবৃতিটি নিশ্চয়ই আপনাদেরই। একটি রাজনৈতিক দলের উপর বারংবার এই ধরনের হামলাকে আসলে আপনি বা কিভাবে মূল্যায়ন করবেন? আপনার প্রথম যে আমাদের রিজভীর যে বিবৃতিটা পড়লেন, এটা সঠিক বলেছেন তিনি, আমি এর সঙ্গে একমত, প্রথম কথা বলতে চাই। এবং দেখেন যে আওয়ামী লীগ আজকে নাই, ফেসিস্ট পালিয়ে গেছে। একসময় কিন্তু জাতীয় পার্টিও ফেসিস্ট ছিল, মানে আমরা 90 সনে তার পতন ঘটিয়েছি। তারপর আবার তারা সক্রিয় হয়েছে, জনগণ তাদেরকে আস্তে 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 একটা সরকার থেকে নামিয়ে শেষ পর্যন্ত কোন পর্যন্ত আনতে রাখতে পারে সরকার, মানে জনগণের সিদ্ধান্ত নিয়েছে। তো হয়তো আমরা কেউ চাই না, কোনো দলই চায় না, দেশের মানুষও চায় না এখন, এমনকি আওয়ামী লীগের যে সমর্থক যারা ছিল তারাও চায় না আওয়ামী লীগ আর ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ এতটা মানে অনিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি, দেশকে বিনষ্ট করার জন্য যা যা দরকার সব করেছে। সেই জন্য আওয়ামী লীগ চলে যাক সবাই চায়, কিন্তু এদেশের মানুষ তো সবাই এখানে আছে, এবং বাংলাদেশে যারা জন্ম নিয়েছে, জন্মগতভাবে বাংলাদেশী, তারা তো এদেশের মালিক। প্রত্যেকটি লোকই বলে আপনি মালিক, আমি মালিক, উনি মালিক। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ আছেন তারাও মালিক, আবার যারা রাজনৈতিক দল করছেন তারাও মালিক, কৃষক, শ্রমিক, সবাই। তো এই মালিকদের হাতে ছেড়ে দেওয়া দরকার যে কোন দল থাকবে, কোন দল থাকবে না। এটা আমার অভিমত। মালিকরা নির্ধারণ করবে, ডিসাইড করবে যে এই দেশে কোন কোন দল থাকা দরকার আর কে কে আমাদের রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার। তারা তাদের মনোনীত প্রার্থীকে তারা সংসদে পাঠাবে আইন প্রণয়ন করার জন্য, এবং তারা সরকার গঠন করাবে সরকার পরিচালনা করার জন্য। রাষ্ট্রটা এইভাবেই অ্যাকচুয়ালি চলার কথা। কিন্তু এখন যে মবক্রেসি চলছে, দেখেন এই মধ্যেই রাজবাড়ী তো এইটা আলোচনা আপনি হয়তো করবেন, বা আমি এর আগেই বলতে চাই আর কি, যে মাজার ভাঙার এটা কিন্তু শুরু হয়েছে 6 মাস 7 মাস আগেও শেরপুরের ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগের আমলেও ঘটেছিল 20 সালে একটা, এবং সেখানে মসজিদ থেকে একটা ছেলেকে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের এখন যে মবক্রেসি সংস্কৃতিটা, এটার জন্য আমি দায়ী করব কাকে বলেন আপনি? আমাদের কি ওনার দলকে করব, আমার দলকে করব, বা অন্যান্য দল যারা আছে তাদেরকে করব? তাদেরকে আমি করব না। আমি করব তাদেরকে যারা শাসনভার গ্রহণ করে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং সরকার। কারণ তাদেরই তো দায়িত্ব। যেমন ধরেন এই যে 28 তারিখে সেই সম্ভবত শরীয়তপুরী হুজুর আর কি, তো তিনি বয়ান করে গিয়েছিলেন, আমি যতটুকু শুনলাম আর কি, বয়ান করে গেছেন যে আমি মা মরে গেলে এটাকে মাজার করবা, একটু উঁচু করবা, এ করবা। সেগুলি হতে পারে ইসলাম পরিপন্থী, বাট এখন তো বুঝেন আর কি যে পীর সাহেবদের হুকুম, তাদের যারা মুরিদ আছে তারা এগুলো গ্রহণ করতে চায়। তো এটা তো তারা 28 তারিখ থেকে এরকম একটা অবস্থা চলছিল, সেটা নিশ্চয়ই প্রশাসনের গোচরে আছে, তারা জানেন, এবং সরকার এ বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল যে এরকম ঘটনা যাতে না ঘটে। যদি আগের থেকে এই ঘটনাটা মানে যাতে না ঘটে আর একটা প্রোটেকশন না হতো, তাহলে তো আজকে এই ঘটনা ঘটতো না। তাহলে আমি কাকে দায়ী করব? তার মানে যারা
সরকার পরিচালনা করছেন তারা ব্যর্থ, তারা তাদের করতে পারছেন না। এবং কিছু হলেই আপনি দেখেন মানে ঘটনা ঘটলেই একদল শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। স্বরাষ্ট্রমন্ত্রী একাই কি দেশ চালাচ্ছে? একা তো চালাচ্ছে না। সমস্ত রাষ্ট্রে যে কয়েকজন আপনার সরকারে যে কয়েকজন আপনার উপদেষ্টা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রটা চলছে। তো একা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তো উনি তো আর একা কিছু করতে পারবেন না। উনি একটা হুকুম দিলেন, কিছু পুলিশ গেল, তারপরে প্রশাসনিকভাবে কিছু করা হলো না, তখন তো একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু একটু ম্যানেজ করতে পারবে না। আমরা যখন এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু পুলিশও থাকছে, পুলিশ প্রশাসনের লোকজন সেখানে কিন্তু থাকছে, তাদের সামনে কিন্তু ঘটনাগুলো ঘটছে। কিন্তু ঘটনাগুলি আগেই তো আপনি প্রিভেন্ট করতে পারতেন আর কি। যেহেতু 28 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 6 তারিখ, একদম তাই না? 7 দিন সময় গেল, আপনি কি ব্যবস্থা নিলেন? এই জন্যই আপনার দরকার হলো আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, নির্বাচন দরকার। ওইখানে যদি আজকে একজন এমপি থাকতো, ডেফিনেটলি এই ঘটনা ঘটতো না, আই এম শিওর, বিকজ আমি তো ছিলাম সংসদ সদস্য। এই সুযোগটাই কি কেউ নিচ্ছে? এই সুযোগটা নিচ্ছে। এবং আপনার ওইখানে এই জন্য আমি বলি যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব, আসলে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার ছিল। এখন বলতে পারেন যে কেন আপনারাই তো রাজি হয়েছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো মানে বাংলাদেশের সব কিছু আদি প্রান্ত সবই জানেন, এবং 17 বছর থেকে সেখানে থেকে তিনি যে সভ্যতায় বাংলাদেশকে ওই রকম সভ্য একটা বাংলাদেশ করতে চান, সেই প্রেক্ষিতেই কিন্তু একটা সরলতায় তিনি কিন্তু একবার বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, এবং সেটা সঠিক ছিল। এবং তারপরে এটাকে আবার যেহেতু আপনার প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলে আমরা নির্বাচন দিব, সো মাঝামাঝি একটা পর্যায়ে নেগোশিয়েট হয়ে ফেব্রুয়ারিতে আমরা নিয়ে আসলাম। তাতে তিনি যেহেতু সহনশীল একটা মানুষ, একটা সভ্যতার ছোঁয়া তার মধ্যে আছে, তিনি চান বাংলাদেশে কোনো রকম মবক্রেসি না হোক, কোনো ধরনের গণ্ডগোল না হোক, সবার মধ্যে সমঝোতার মাধ্যমে একটা নির্বাচন হোক। সেই কারণে কিন্তু তিনি হয়তো, আমার ধারণা, এই ফেব্রুয়ারিতে তিনি রাজি হয়েছেন।